আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 10 দিন ঈদের ছুটির পরে আগামীকাল মার্কেট ওপেন হবে। তো আগামীকাল মার্কেট কেমন যেতে পারে এই বিষয়ে কথা বলবো। তার আগে আমি সর্বশেষ যে ওয়ার্কিং ডেজ ছিল ঈদের আগে সে বিষয়টা নিয়ে কথা বলবো। তারেক রহমানের বৈঠক, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, আর কিছু গ্রুপে এরকম কিছু লেখা ইদানিং বাড়তেছে, খুব দ্রুত বাড়তেছে। মানে আপনারা এই বিষয়ে একটু সতর্ক কেন হবেন এই বিষয়ে একটু কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আপনারা নক দিবেন, সরাসরি ফোন নয়। তো যাই হোক, আমি যদি আসি প্রথমেই সর্বশেষ যে ওয়ার্কিং ডে ছিল শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। 224 কোটি 25 কোটি টাকার লেনদেন, ভলিউম একদম ড্রাই হয়ে গেছে। আর ইন্ডেক্স 44-45 পয়েন্টের মতো প্লাস ছিল। টপে যে স্টকগুলো ছিল কোনো স্টকে হল্টেড ছিল না আমার জানার মতে, যতটুকু মনে আছে। ওটা ছিল একটা ফেক মার্কেট। সর্বশেষ ওয়ার্কিং ডেজে যে মার্কেটটা পজিটিভ দেখছেন আপনারা, ওটা টোটালি একটা ফেক মার্কেট ছিল। ফেক ভলিউম, ফেক ইন্ডেক্স প্লাস সব কিছু ফেক ছিল। সে বিষয়ে আমি যেতে চাচ্ছি না, যেহেতু ফেক ছিল ওটা একটা টেনশনের ব্যাপার। আর ফেক মার্কেট দিয়ে টেকনিক্যাল দিকগুলোকে পজিটিভ করে রাখা হয়েছে। কীভাবে পজিটিভ করে রাখা হয়েছে? ম্যাকডি পজিটিভ, হিস্টোগ্রামের বার পজিটিভ, আপনার ভলিউমও কম, ক্যান্ডেলটাও সবুজ, কিন্তু সবগুলোই হচ্ছে নাটক। সর্বশেষ ওয়ার্কিং ডেজের বিষয়ে বললাম। এখন আগামীকাল মার্কেট কি হতে পারে? আচ্ছা, আগামীকাল মার্কেট কি হতে পারে এখানে আসার আগে আমি দুটো বিষয় বলবো। একটা হচ্ছে বাংলাদেশের যে ইন্টারনাল রাজনীতি, সেটার কিন্তু একটা সমাধান, কিছুটা সমাধান কিন্তু পজিটিভভাবে হয়েছে। সেটা হচ্ছে বৈঠকটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আর তারেক রহমানের সাথে। এটা পজিটিভ একটা সাইন। এটার কারণে মার্কেট মেকাররা যারা এখন দেশে আছেন তারা কিছুটা উৎসাহিত হবেন মার্কেটে আসার জন্য। আপনি হয়তো ভাবতেছেন যে আপনি লস করে বসে আছেন, আর যারা মার্কেট মেকার, যারা গেমলার বলি বা মার্কেট মেকার বলি, যাই বলি না কেন, তারা প্রফিট আছে। ব্যাপারটা এরকম না, নয়। তারাও কিন্তু লসে আছে। তারা চাচ্ছে মার্কেটকে তুলতে, কিন্তু রাশাদ মাকসুদ আতঙ্ক, তাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে, যার কারণে তারা মার্কেটকে টেনে তুলতেছে না। তো এই সিনারিওটা, এই ছবিটা, একটা ওই আতঙ্কটা কিছুটা দূর হতে পারে বলে আমি মনে করি। এটা পজিটিভ দিক আগামীকালকের মার্কেটের জন্য। নেগেটিভ দিক হচ্ছে ইরান এবং ইসরায়েল এই যুদ্ধটা বেঁধে গেল। যুদ্ধটা কিন্তু 3 দিন হয়ে গেছে। এটা ইসরায়েলও হামলা করছে, ইরানও হামলা করছে, দুই দিক থেকে হামলা হচ্ছে। এখানে জ্বালানি তেলের দামের উপর একটা প্রভাব পড়তে পারে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা হয়তো একটু আসলে প্রবলেম হতে পারে, কি সামান্য। এটা কোনো মানে সিরিয়াস কোনো বিষয় না, কারণ এখানে এটা সরাসরি আমেরিকা কারোর সাথে যুদ্ধ করতেছে না, যদিও আমেরিকা ইসরায়েলের সাথে আছে। তো সব কিছু মিলিয়ে এটা একটু নেগেটিভ দিক, কিন্তু এটা বহির্বিশ্বের ঘটনা। হয়তো দেখা গেছে নেগেটিভ আসলে যে ট্রেডের কথা বারবার যে বলি, হয়তো দেখা গেছে আগামীকাল ইসরায়েলের স্টক মার্কেট পজিটিভ থাকবে, হয়তো পজিটিভ আছে। ইরানেরও হয়তো স্টক মার্কেট পজিটিভ থাকবে, কিন্তু এটার কারণে বাংলাদেশের স্টক মার্কেটের মধ্যে প্রবলেম হতে পারে। যেমনটা হয়েছিল শ্রীলঙ্কা যখন দেওয়ালিয়া হয়, শ্রীলঙ্কা যখন দেওয়ালিয়া হয় তখন তাদের ইন্ডেক্স বাড়তেছে। আর শ্রীলঙ্কা কেন দেওয়ালিয়া হচ্ছে? এই জন্য বাংলাদেশের স্টক মার্কেটের প্রাইস কমতেছিল। রাশিয়া ইউক্রেনের সেম ঘটনা করছিল, বারবারে বলে আসছি আমি। তো আগামীকালকে এখন এর উপর কোনো প্রভাব পড়বে কি না, এটা হচ্ছে দেখার বিষয়। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে না, প্রভাব পড়ার কোনো কারণ নাই। এখন আমাদের পুঁজিবাজার তো আসলে এখানে শুধু প্রাইসটাকে এই মুহূর্তে কীভাবে ফল করানো যায়, নিচে ফালানো যায়, এটার উপর একটা বিষয় কাজ করে। তো সেটা যদি এখন বড়রা চায় তাহলে করবে, কিন্তু টেকনিক্যাল ভিউ, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস করে শেয়ার কিনেন, তারা এখন আতঙ্কিত কেন? আমার প্রশ্ন হচ্ছে সেখানে আতঙ্কিত হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের সমস্যা। তো এটা তো একটা মানে সিস্টেম। আপনি এইভাবে যখন আপনি এন্ট্রি নেবেন, তাহলে আপনাকে এই ধরনের অনেকগুলো বিষয় মাথায় নিয়ে তো আপনাকে ট্রেড করতে হবে। আর এক্ষেত্রে বেশিরভাগই
লস করে ট্রেড করে। তো যাই হোক, আমার কাছে পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা, আর নেগেটিভ দিক হচ্ছে এই যুদ্ধটা। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় কোয়েশ্চেন। কারণ এই বিকাল থেকে অনেকে ফোন দিয়েছেন, অনেকেই, ভাই আগামীকাল মার্কেট কী হবে। প্রত্যেকেই মানে একটা আতঙ্ক, মানে সবার ভিতরে একটা আতঙ্ক। এই বৈঠকটার কথা কিন্তু ভুলে গেছে লোকজন, অথচ এই বৈঠকটা যদি মার্কেট চলাকালীন সময় হইতো, ওই দিন কিন্তু ইন্ডেক্স কিন্তু অনেক বাড়তো। ঠিক আছে, এখন আতঙ্ক ধরছে, নতুন করে এই চ্যাপ্টারটা তৈরি হয়েছে। তো এখন টেকনিক্যাল ভিউ থেকে সব কিছু পজিটিভ। আপনার ম্যাকডি পজিটিভ, হিস্টোগ্রামের বার পজিটিভ, ভলিউমও পজিটিভ, ভলিউম কমে গেছে, ক্যান্ডেলও পজিটিভ। মুভিং এভারেজ 14 দিন আর একটা পজিটিভ ক্যান্ডেল হলে মুভিং এভারেজ 14 দিনের উপরে মার্কেট চলে যায়, সব কিছুই পজিটিভ। এটা ম্যাকডি তো অনেক দিন পর এবং হিস্টোগ্রামের বার অনেক দিন পর, প্রায় 1 থেকে 1.5 মাস পরে গিয়ে পজিটিভ হয়েছে। এখন আগামীকাল মার্কেট কি হতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমার কাছে মনে হচ্ছে সকাল দিকে মার্কেট কিছুটা নেগেটিভ থাকতে পারে, দিনের শেষে গিয়ে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আপনারা আপনাদের হাতে থাকা শেয়ারগুলোকে অযথা সেল করবেন না, সাবধানতা অবলম্বন করবেন, খুব দ্রুত এন্ট্রি অথবা এক্সিট করবেন না। আমি বলছি হতে পারে ইন্ডেক্স সকাল দিকে কিছুটা নেগেটিভ থাকতে পারে। এটা দেখে নেবেন সকাল 10টা থেকে 10টা 5 মিনিটের মধ্যে আপনার ভলিউম করে, এই যে প্রতিদিন যেটা মানে তারা করে, কারসাজিকারকরা যেটা করে, যে টপে শেয়ারগুলোকে রেখে দিছে কিন্তু ভলিউম করতেছে না, তাহলে বুঝবেন যে ইন্ডেক্স নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি দেখেন যে না সকালেই ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে, শেয়ারও পড়ছে, ইন্ডেক্সও নেগেটিভ হয়ে গেছে, তাহলে বুঝবেন যে দিন শেষে মার্কেট কিছুটা আপ হতে পারে। মানে আমি আপনাদেরকে বুঝাতে পারছি কি না, যদি সকালবেলা 10টা থেকে 10টা 5 মিনিট এই সময় দেখেন যে ইন্ডেক্স পজিটিভ, টপের যে শেয়ারগুলো আছে সেগুলো ভলিউম নাই কিন্তু প্রাইস আপ করে রাখছে, তাহলে বুঝবেন যে দিন শেষে ইন্ডেক্স নেগেটিভ হতে পারে। আর যদি দেখেন যে সকালবেলায় 5 আওয়ারেই 5-10 মিনিট 15 মিনিটের মধ্যে ইন্ডেক্স নেগেটিভ হয়ে গেছে অনেক বেশি, তাহলে বুঝবেন দিন শেষে সেটা কিছুটা হলেও রিকভার হবে। সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, কিন্তু প্রথম যতটুকু পড়বে, যদি পড়ে সেটা ওই জায়গায় থাকবে না, সেটা কিছুটা হলেও পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আর আপাতত কোনো ট্রেড করবেন না, ট্রেড বন্ধ রাখবেন। এই মুহূর্তে ট্রেড করে আপনি কিছুই করতে পারবেন না, আপনার টোটালি টাকাটা জ্বলে যাবে। এই মুহূর্তে ট্রেড করার কিছু নেই, যেহেতু ভলিউম নেই, মাত্র সর্বশেষ ওয়ার্কিং ডেজে 224 কোটি টাকার ভলিউম আছে। এই মুহূর্তে মার্কেটকে হচ্ছে ক্যাশ টাকা থাকলে অপেক্ষা করা, আর হচ্ছে ট্রেড বন্ধ রাখা, মার্কেটকে দেখা, শুধু এটুকুই। তো সব কিছু মিলেই আগামীকালকে মার্কেট সম্পর্কে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। যা মানে যত কিছু হোক একটু সাবধানতা অবলম্বন, একটু ওয়েট করেন, দেখেন ঠুসঠাস করেই কোনো শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করে নেবেন না। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মতো গুলির মতো এইভাবে এন্ট্রি এক্সিট করবেন না, একটু অপেক্ষা করেন, মার্কেটকে দেখেন। এখন মার্কেটে ওই সময় নাই যে এখন কি বলে এন্ট্রি অথবা এক্সিট করার সুযোগ আছে। আরেকটা বিষয় আমি বলে রাখি, ইন্ডেক্স 3,500 আসবে, 4,000 নেমে আসবে, বা এরকম কথাবার্তা চলতেছে, 3500 চলে আসবে, 3,000-এও আসবে বলতেছে। এটা আসলে সম্ভব না। কেন সম্ভব না? 3,000-এ যদি ইন্ডেক্সকে নিয়ে আসতে হয়, তাহলে যে জেড ক্যাটাগরি, বি ক্যাটাগরি এই শেয়ারগুলোকে 2 টাকা 3 টাকা নিয়ে আসতে হবে প্রত্যেকটা শেয়ারের দাম। আর ফান্ডামেন্টাল যে স্টকগুলো, পদ্মা, মেঘনা, যমুনা অয়েল, ব্যাংকের যে 8-10টা ভালো ডিভিডেন্ড দেয়, 10-12টা শেয়ার আছে, প্লাস মেরিকো বা ফার্মাসিউটিক্যাল সেক্টর, স্কয়ার ফার্মা, এরকম যে এদের শেয়ারগুলোকে অর্ধেক দাম ফেলে দিতে হবে যদি ইন্ডেক্সকে 3,000-এ নিয়ে আসতে হয়, আরও অর্ধেক দাম কমাতে হবে। কিন্তু এটা সম্ভব না, কারণ ওরা যে পরিমাণ ডিভিডেন্ড দেয় ভালো কোম্পানিগুলো, তাদের শেয়ারের দাম অর্ধেকে নিয়ে আসা বা আরও 20% কমানো সম্ভব না। 20% কমানো সম্ভব না, কিছু স্টক আছে, এটা সম্ভব না। তো সুতরাং ওই মানে ফাতরামি করে, ইনসাইডার ট্রেড করে, বাটপারি করে, প্রতারণা করে, গেমলিং করে যদি ইন্ডেক্সে কমায়, সেটা যেভাবে আসে সেভাবে যদি কমায়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু রিয়েল ট্রানজ্যাকশান করে মানে নর্মালি ইন্ডেক্সে কমিয়ে নিয়ে আসবে, এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না 3,500 ইন্ডেক্সকে নিয়ে আসা। সুতরাং এটা নিয়ে আপনারা অত চিন্তা করার দরকার না। যারা ভালো স্টকের সাথে আছেন, ইন্ডেক্স কি 1,500 আসলো না 10,000 গেলো, এটা আপনাদের দেখার বিষয় না। আপনারা ডিভিডেন্ড বেজ স্টকে এন্ট্রি নেবেন, চুপচাপ বসে থাকবেন। আরেকটা বিষয় আমি সেটা বলি, সেটা হচ্ছে
আচ্ছা, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আগামীকালকে সকাল থেকে আপনারা একটু ওয়েট করবেন, দেখবেন যদি সকালে ইন্ডেক্স মাইনাস হয় তাহলে দিন শেষে কিছুটা রিকভার হবে। আর যদি সকালে ইন্ডেক্সকে প্লাস করে রাখে, টপে যে শেয়ারগুলো রাখছে সেগুলো ভলিউম করে নেয়, তাহলে দিন শেষে ইন্ডেক্স নেগেটিভ যাবে। আর এই একটা এটা বিভিন্ন গ্রুপে এখানে উপরে লেখা আছে আঁকা আঁকি শেয়ার বাজার। এখানে আমি আমার ভিডিওগুলো পোস্ট করি, এরকম অনেকগুলো পোস্ট আছে, অনেকগুলো ফেসবুক পেজ আছে, অনেক, অভাব নাই। তো এখানে আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। এই যে কী লেখছে, লাগাতার 4 গুণ প্রফিট পাবেন, সিক্রেট গেমে আগামী কয়েকদিনে 200% নিশ্চিত প্রফিট দেব, প্রফিট পেতে এক্ষুনি হোয়াটসঅ্যাপে এখানে ইয়েস লিখে মানে যে করবেন। এটা ওর মানে যে লেখছে ওর বাবার মার্কেট, তো এটা এই কারণে ও জানে যে 200% এবং 4 গুণ ও প্রফিট করে দেবে আপনাদেরকে। আমাদের বাংলাদেশের যে পুঁজিবাজার, এখানে যদি রাশেদ মাকসুদ, আবু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, ইভেন অর্থ উপদেষ্টা ওই সালাউদ্দিন, ডক্টর সালাউদ্দিন সাহেব, এবং প্রধান উপদেষ্টা কি বলে ডক্টর মোহাম্মদ ইউনুস, এই 5 জনও যদি কোনো কারসাজি চক্রের সাথে সংযুক্ত না হয়ে শুধু আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা, তাদের মতো করে ওনার সমস্ত মেধা মেনটেন করে উনি যদি ট্রেড করে, ওনারা প্রত্যেকে লস করবে। আমি যাদের নাম বলছি, ঠিক আছে, ওনারা প্রত্যেকে লস করবে। এই অর্থ উপদেষ্টা বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, আর এই রাশেদ মাকসুদ বলেন, আর আইসিবির আবু আহমেদ বলেন, যদি কোনো গেমলারদের সাথে সংযুক্ত না হয়ে শুধু ওনার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে উনি বাংলাদেশের পুঁজিবাজারে এখন ট্রেড করে প্রফিট করবে, এটা অবাস্তব, অকল্পনীয়, কোনদিন সম্ভব না, ওনারা লস করবে। তাহলে এই বাটফারগুলো কীভাবে আপনাদেরকে 4 গুণ 3 গুণ 5 গুণ আপনাদেরকে প্রফিট করে দেবে, এগুলো থেকে সবসময় দূরে থাকবেন। এটা শুধু এখন না, এখন তো কম, মার্কেট ইন্ডেক্স এখন পড়ে গেছে, এখন এগুলো কম দেখতেছেন। ইন্ডেক্স যদি কখনো একটু বাড়ে, এদের যন্ত্রণায় মানে ফেসবুকে সব মানে লিখি পুরে ফেলাইব, এই করবে সে করবে এগুলো থেকে সবসময় দূরে থাকবে। নিজস্ব বুদ্ধি দিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করেন, ট্রেড নয়, আমাদের মার্কেট ট্রেডিং মার্কেট না। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আগামীকালকের মার্কেট সম্পর্কে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, খুবই সাবধানতা অবলম্বন করবেন। আগামীকাল মার্কেট সম্পর্কে হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না, টাকা আপনার, সুতরাং সিদ্ধান্তটা আপনার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।